ছি, আবারও লজ্জা। লজ্জার সীমা নেই, লজ্জা রাখবো কোথায়? লিওনেল মেসি, তার খ্যাতি সম্পর্কে আমাদের নতুন করে কারুর বলার কিছু নেই, কারুর জানার কিছু নেই, এবং তিনি আমাদের রাজ্যে আসবেন এ নিয়ে ক্রীড়ামোদীদের, বিশেষ করে যুব সম্প্রদায়ের উৎসাহের কোনো অন্ত ছিল না। কিন্তু আবারও প্রত্যেকটি ক্ষেত্রের মতো বাংলার ক্রীড়াক্ষেত্র আন্তর্জাতিক মহলে আবারও চরম অসম্মান, চরম লজ্জা, চরম কলঙ্কের সাক্ষী হয়ে থাকলো। এর আগে কলকাতায় পেলে 1977 সাল সেপ্টেম্বর, 2008 সাল মারাদোনা ডিসেম্বর মাসে, অলিভার কান তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন কলকাতা শহরে। কলকাতার ক্রীড়া ইতিহাস, ইডেন গার্ডেন্স, যুব ভারতী ক্রীড়াঙ্গন, পৃথিবীর একটা সময় এই দুটি স্টেডিয়ামই বিশ্বসেরা স্টেডিয়াম ছিল। অ্যামিনিটিসের দিক থেকে, আসন সংখ্যার দিক থেকে, সব দিক মিলিয়ে সেই কলকাতাকে আজকে কোথায় নামালেন? মেসির উপস্থিতিতে আজকে ভিআইপি সিট পড়ল, অসংখ্য যুবক যুবতী বোতল এসে পড়ল। কেন? অরূপ বিশ্বাস। আমরা এর আগেও তাকে দেখেছি বিভিন্ন সময়ে। ভদ্রলোক অত্যন্ত, আমি ভদ্রলোককে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, এর আগে দেখেছি টুটু বসু, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যেতেন অনস্টেজ, অরূপ বিশ্বাস সেখানে তাকে বাধা দিচ্ছেন, প্র্যাকটিক্যালি বাউন্সারের ভূমিকা পালন করেন। অরূপবাবু, আপনি তো বাউন্সার নন, আপনি রাজ্যের একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী। আপনি আপনার ডিগনিটি নিয়ে থাকুন। আজকে মানুষ যখন বলছেন, যুবকরা যখন বলছেন আমরা অরূপ বিশ্বাসকে দেখতে আসিনি, এবং এই মেগালোম্যানিয়া, এই সব সময় নিজেকে দেখাতে হবে, শো অফ করতে হবে, এবং নিজেদের দলের লোককে বিনা টিকিটে সুযোগ করে দেওয়া দেখার, যেভাবে ঠিক কেকের ঘটনায় যে জিনিস ঘটেছিল, অসংখ্য মানুষকে নিয়ম বহির্ভূতভাবে তার ক্যাপাসিটির বাইরে গিয়ে অডিটোরিয়ামে সেখানে ঢোকানো হয়েছিল। অবশ্যম্ভাবী পরিণতি যা হওয়ার তাই হয়েছিল। আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আজকেও ঠিক একই ঘটনা, নিজেদের লোকেদেরকে ঢোকাতে গিয়ে যারা হাজার হাজার টাকা খরচা করে পিছন থেকে জাস্ট 1 মিনিট কি 2 মিনিট কি কিছুক্ষণের জন্য মেসিকে, শাহরুখ খানকে দেখতে চেয়েছিলেন, স্বাভাবিক যুবকদেরই উন্মাদনা, তারা বিফল মনোরথ হয়ে ফিরে গেলেন, এবং অরূপ বিশ্বাস, শতদ্রু দত্ত, মূল যিনি উদ্যোক্তা, তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের আঙুল। কিন্তু একই সঙ্গে আপনাকে মনে রাখতে হবে, ম্যারাডোনা যখন বাঙালির, ভারতবাসীর, বিশ্ববাসীর বুকের একদম বাঁ দিকটায়, সেই মারাদোনাকে কলকাতায় সুশৃঙ্খলভাবে নিয়ে আসা হয়েছিল, এবং মারাদোনার সেই জেস্চার আমাদের মনে আছে। তিনি বলেছিলেন যে কলকাতা আমার হৃদয়ে একটা বিশেষ জায়গা জুড়ে থাকবে। জ্যোতি বসুর বাড়িতে গিয়েছিলেন ফিডেলের বন্ধু মারাদোনা, ফিডেলের বন্ধু জ্যোতি বসুর বাড়িতে গিয়ে সময় কাটিয়ে এসেছিলেন। কাল্ট ছবি আপনাদের সকলের মনে থাকবে। এই বিশৃঙ্খলা হয়নি। অলিভার কান, তার স্টারডাম কোনো অংশে কম ছিল না। পেলে 1977 সাল, বামফ্রন্ট সরকার সবে এসেছে, সরকারে বামফ্রন্ট, সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। আজকে এই ঘটনার দায় কার? মুখ্যমন্ত্রী নিজে তার কনভয় ঢোকাতে পারলেন না। ইঙ্গিত, ভেবে দেখবেন, সবটা কি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? হার মেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছে কথা? মুখ্যমন্ত্রী তার এই জনমোহিনী ক্ষমতা, অনেকে বলেন যে মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র গ্রহণযোগ্য, ফর্মিডেবল ফেস, বিরোধী তার গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য মুখ, যিনি একটা অডিটোরিয়াম চালাতে পারছেন না, যিনি একটা ইভেন্ট ঠিক করে চালাতে পারছেন না, তিনি দেশ চালাবেন, এরকম কষ্ট কল্পনার কোনো কারণ আছে কি? কেন পারলেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতা ছিল, জনমোহিনী ক্ষমতা ছিল, রাজনৈতিক মেধা ছিল, অফুরন্ত সীমাহীন দুর্নীতি, মূলত এটাই অপরাধ গ্রাস করলো তাকে। আস্তে আস্তে চোরাবালি অবশ্যম্ভাবী পরিণতি হয়। এই দুর্নীতির পাক থেকে আর বোধহয় কোনোভাবে বেরিয়ে আসা সম্ভব না। লিওনেল মেসির ঘটনা টিপ অফ দ্য আইসবার্গ মাত্র। সব জায়গায় মানুষের অসম্ভব ক্ষোভ। আমরা কথা বলেছিলাম সুভাষ চক্রবর্তী, যিনি নেপথ্য কারিগর ছিলেন ম্যারাডোনাকে নিয়ে আসার, রমনা চক্রবর্তী, তার সহধর্মিনী, তার কমরেড, তার সঙ্গে কথা বলেছিলাম। সেই সময় কলকাতার যিনি মেয়র ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভয়ঙ্কর অভিযোগ করেছেন। কেন এই ঘটনা? কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রমনা চক্রবর্তীর সঙ্গে। সবটা শুনুন, আপনার মতামত জানান। স্যার, 1977 সালে পেলে
2008 সালে মারাদোনা এবং তারপরেও মারাদোনা এসছেন। কলকাতায় বিশ্ববিখ্যাত এবং বিশ্বশ্রেষ্ঠ ফুটবলারদের আসার ইতিহাসের কোনো অভাব নেই। আজকে যে ঘটনা ঘটলো, কলঙ্কিত ইতিহাস রচনা হলো স্যার। আপনি কি বলবেন? দেখুন, একটা কথা স্পষ্ট বুঝতে হবে যে আপনি যদি প্রশাসনকে প্রশাসনিক কাজে ব্যবহার না করে যে কোনো ঘটনাকেই প্রশাসনকে ব্যবহার করে আপনি এই দুর্নীতি করতে চান, তোলাবাজি করতে চান, তাহলে বিশৃঙ্খলা অবধারিত। আমরা কলকাতার ফুটবল প্রেমিকরা, তারা ফুটবলকে উন্মাদের মতো ভালোবাসে এবং বহুবার বহু বিখ্যাত খেলা এখানে হয়েছে। এইরকম বিশৃঙ্খলা একজন আন্তর্জাতিক স্তরের ফুটবলারকে নিয়ে এসে এটা কল্পনা করা যায় না। আমরা যুব ভারতীতে দেখেছি মারাদোনাকে, আমরা দেখেছি কান যুব ভারতীতে তার শেষ খেলা খেলে রিটায়ার একদম। করতেন ইন্টারন্যাশনাল পর থেকে। হ্যাঁ স্যার। ক্রীড়ামোদীরা জড়ো হয়েছিলেন, তাকে অভ্যর্থনা জানিয়েছেন, সম্বর্ধনা জানিয়েছেন, তারা আপ্লুত হয়ে চলে গিয়েছেন। তার কারণ তখন যারা সংগঠন করতেন তারা খেলাটাকেই গুরুত্ব দিতেন, আর এখন যারা সংগঠন করেছেন তারা নিজেদের আত্মপ্রচারে এবং সেখান থেকে কিভাবে টাকা তোলা যায় সেই চেষ্টাই করেছেন। তারই অব্যর্থ পরিণতি হচ্ছে এইটাই। আমি আবারও বলি, বলতে বলতে হয়তো অনেকে ভাববেন ক্লিশে হয়ে যাচ্ছে, যে প্রশাসনের মাথায় যদি দুর্নীতিগ্রস্ত লোককে তোমরা নির্বাচিত করো তাহলে যে কোনো পদক্ষেপই শেষ পর্যন্ত বিশৃঙ্খলা এবং চূড়ান্ত দলবাজিতে পরিণত হবে। আজকে মেসির ঘটনা সেটাই প্রমাণ করছে এবং আন্তর্জাতিক স্তরে কলকাতা এবং বাংলাকে আবার আরেক পর্যায়ে নামিয়ে নিয়ে এলো। আর কলকাতার মানুষের লোকে ক্রীড়ামোদী বলবে না, বলবে ক্রীড়ার নাম করে ধান্দাবাজ করেন। স্যার, একটা জিনিস একটু পরিষ্কার করতে চাইবো। ব্যাপারটা আজকে আপনি যদি আত্মম্ভরিতা বা মেগালোম্যানিয়া বলতেন আমি না হয় স্যার বুঝতাম। কিন্তু দুর্নীতিকে স্যার এর সঙ্গে কেন যুক্ত করছেন আপনি? দেখুন, খোঁজ করুন এই মেসিকে আনার নাম করে কত টাকা খরচা হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে এবং কত লোককে টিকিট বিক্রি করা হয়েছে, এবং একেবারেই। টিকিট বিক্রির বাইরেও দলীয় সদস্যদের প্রাণিত করবার জন্য তাদের ঢোকানো হয়েছে। সেই সাথে হিসেব করুন, বিশ্লেষণ হোক, দেখবেন দুর্নীতি শেষ বিন্দুতে। স্যার, আরেকটা আমি ইতিহাস একটু জানতে চাইবো। আপনি তখন মেয়র। মারাদোনা এসেছিলেন এবং হৈ 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 পড়ে গিয়েছিল। মারাদোনা বলেছিলেন যে কলকাতা তার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে থাকবে। ঠিক কিভাবে আপনারা করতে পেরেছিলেন সেই সময়? কি ঘটেছিল? দেখুন, তখন ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী হুম, হুম। এবং এই যে আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেটাকে ওরা নাম পরিবর্তন করেছিল, বিবেকানন্দ ক্রীড়াঙ্গন নাম দিয়েছে, বিবেকানন্দকে কলঙ্কিত করেছে, হুম, হুম। সেখানে মারাদোনাকে আনা হলো। গোটা মাঠে ওখানে 1 লক্ষ লোক জড়ো হতে পারেন, 1 লক্ষ লোক জড়ো হয়েছিলেন, তার থেকেও বেশি লোক জড়ো হয়েছিলেন যাদের মাঠের সামনে বসতে দেওয়া হয়েছিল, যারা অত্যন্ত পরিচিত মুখ, যারা বিশৃঙ্খলা করবেন না। মাঠে এলেন মারাদোনা, তিনি এসে একটা বল কিক করে প্রায় আকাশে তুলে দিলেন, হই একদম। হই কাণ্ড, সকলের সঙ্গে প্রমর্দন করলেন, কিছুক্ষণ খেলা দেখলেন, চলে গেলেন। আমার মনে আছে তখন আমাদের বাংলার মহিলা ফুটবলার শান্তি, হুম, যে হুম। অর্জুন পেয়েছিল, হুম, হুম। শান্তি আমাকে এসে বলছে, দাদা আমাকে একটু মারাদোনার সঙ্গে আলাপ করে দিন। এতটাই শৃঙ্খলা পরায়ণ ছিল যে তাকেও সুযোগ করে দেওয়া হচ্ছিল না, যাতে ঘুরোঘুরি না করা হয় মারাদোনার সঙ্গে, তাকে সামান্য একটু সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তাহলে এইভাবে সুশৃঙ্খল ভাবে জিনিসকে পরিচালনা করার পেছনে একটা নির্দিষ্ট প্রশাসনিক দক্ষতা এবং দৃষ্টিভঙ্গিগত স্বচ্ছতা থাকা দরকার। সে কারণেই কোনো রকম অশান্তি হয়নি। পেলে এসে কলকাতায় খেলে গিয়েছেন, একদম, ভাবতে একদম, পারেন? একদম। দেখলেন? তাহলে সেখানে তো কোনো অশান্তি হয়নি, তার কারণ অশান্তি করবার জন্য যে মানসিকতা, সেই মানসিকতা ছিল না। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন এবং এটাই আমার থাম্বনেল আজকে। আমার ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আ ঢুকতে পারলেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যুব ভারতীতে গেলেন না, কনভয় ঘুরিয়ে নেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি আস্তে, আস্তে হার মেনে নিচ্ছেন? পিছু হটছেন? তো তার তার নিয়ন্ত্রণে কিছু নেই, যখন নিয়ন্ত্রণে চলে গেছে তার ভাইপো, তারা তরুণ গুন্ডা বাহিনীকে নিয়ন্ত্রণ করছে। আজকে আপনাকে আরেকটা কথা বলতে পারি, আমার অভিজ্ঞতা। 16 বিঘা বলে প্লিজ একটা স্যার, বস্তি আছে প্লিজ বলুন স্যার। মহেশতলা এলাকায়। হুম, হুম। সেই বস্তিবাসীদের কি দুর্দশা! সেখানে আমরা আমাদের সেফ ডেমোক্রেসির পক্ষ থেকে কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি। আদালতে গিয়ে নিকাশি ব্যবস্থা, জল জমে থাকে, সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করছি। বস্তি পুড়ে গেছে, মানুষগুলো আজকে এতদিন পরে আমি গেলাম, আমাকে বলছে আপনি এতদিন পরে এলেন, দেখুন আমার এখনো এই সে বস্তি পুড়ে যাওয়ার ফলে কোনো রকম আমরা
এই প্লাস্টিকের ছাউনি দিয়ে বসবাস করছি, মহিলারা বলছেন। এটা ঠিক কোন আমরা জায়গাটা? সেখানে আজকে আমরা চক্ষু পরীক্ষা এবং চশমা দেওয়ার জন্য গেছিলাম। তারই পাশে উল্টো দিকে হাজার হাজার টাকা খরচা করে, ওই কোটি হতে পারে, এটা ময়দান ঘিরে ডায়মন্ড হারবারের এমপি তার গুণগানে একেবারে মোহিত। একদম। কাজ কি হচ্ছে ভেতরে কেউ জানে না। হুম হুম। এইভাবে প্রচার করা, লক্ষ লক্ষ টাকা খরচা করা এবং টাকা দিয়ে এক শ্রেণীর যুবককে বিভ্রান্ত করা, এই যে প্রবণতা, সেই প্রবণতা শেষ পর্যন্ত গুন্ডামিতে পরিণত হতে বাধ্য। যখন টাকা নিয়ে হবে নিজেদের মধ্যে বকরার লড়াই, তখন গুন্ডামি হবে। স্যার এটা মহেশতলা ঠিক কোন জায়গা স্যার? এটা মহেশতলা, এটা রেল লাইনের পাশে, এটা 16 বিঘা বস্তি বলে পরিচিত অঞ্চলটা। হ্যাঁ স্যার। যেখানে বস্তিকে তুলে দিয়ে যে জমি দখল করার একটা পরিকল্পনা ছিল, আমরা লড়াই করে এখানে আটকে রেখেছি। যে বিভিন্ন জায়গায় বস্তি আগুন ধরিয়ে দিয়ে বস্তিবাসী মানুষকে তাড়িয়ে দিয়ে জমিগুলো প্রমোটারকে দিয়ে দেওয়া হয়, এখানেও সেই পরিকল্পনা ছিল। তখন আমাদের হস্তক্ষেপে এবং আমাদের বাধায় সেটা করতে পারেননি তারা। কোথায় উন্নতি? সেখানে ওই বস্তিটাকে তারা উন্নয়ন করতে পারছেন না এত বছর ধরে। আর কোটি কোটি টাকা খরচা করে মাইকে গান বাজিয়ে অপপ্রচার করছেন পয়সা। স্যার আমি যে কথা বলে শেষ করব, মানে অসংখ্য যুবক মধ্যবিত্ত পরিবারের, আমাদের মতোই নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক যুবক, তারা আজকে যুবক যুবতী তারা খেলা দেখতে গিয়ে বিফল মনোরথ হয়ে ফিরে এসেছেন। অনেক টাকা খরচা হয়ে গিয়েছে তাদের। কি বলবেন স্যার তাদের উদ্দেশ্যে? আমি শুধু আমার যুবক বন্ধুদের বলবো যে আপনারা আপনাদের যৌবনের যে উৎসাহ, ক্রীড়া সম্পর্কে আপনাদের যে উত্তেজনা, আবেগ, সেটাকে টিকিয়ে রাখুন। পাশাপাশি সেই আবেগকে টিকিয়ে রাখতে গেলে পরে, উচ্ছ্বাসকে টিকিয়ে রাখতে গেলে পরে দুর্নীতির বিরুদ্ধে সকলে এক কাট্টা হন। আপনারা জেনে রাখবেন আজকে যুব ভারতের ক্রীড়াঙ্গনে যে অপকর্ম হয়েছে, এর পেছনে দুর্নীতি যুক্ত আছে। রমলাদি, 2008 সালের এই ডিসেম্বর মাসেই দিয়েগো মারাদোনা এসেছিলেন কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গন, জ্যোতি বসুর বাড়ি এবং নেপথ্য কারিগর সুভাষ চক্রবর্তী। আজকে আপনি জানেন কি যে আজকে লিওনেল মেসি কলকাতায় এসেছেন এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটা অভূতপূর্ব বিশৃঙ্খলা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আপনি কি সেই বিষয়টা জানেন? হ্যাঁ, একবার মেসি এসছে, তাকে একবার যদি টিভিতে কি দেখা যায়, কি করছে জানার আগ্রহ তো ছিলই। হুম হুম। তার জন্য আমি টিভি অন করেই রেখেছিলাম। হুম হুম। চোখের সামনেই সমস্ত এপিসোডটা দেখলাম। এটা কি বলবো বলো, সর্বক্ষেত্রে যে সরকার আছে, প্রশাসনে যারা আছে, সর্বক্ষেত্রে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতারই আর একটা প্রকৃষ্ট উদাহরণ। আজকে এত বড় পৃথিবী বিখ্যাত নামকরা ফুটবলার, সে এই অভিজ্ঞতা নিয়ে গেল আমাদের বাংলার থেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেখানে একটার পর একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, যেখানে মারাদোনা এসেছে, যেখানে লক্ষের বেশি মানুষ যারা রাজ্যে এখানে কালচারাল প্রোগ্রাম করেছে, দেখেছে, কোনোদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই জিনিস ঘটেনি। একবার একটা ছোট্ট ঘটনা আমার যতদূর মনে হয়, কাতার আর কার এক খেলা ছিল, তাকে কেন্দ্র করে একটা, হয়তো খেলার মাঠে একটা উত্তেজনা থাকে প্লেয়ারদের মধ্যে, সমর্থকদের মধ্যে, তাতে কিন্তু সেক্ষেত্রে যে বলিষ্ঠ হাতে সেদিনের ক্রীড়ামন্ত্রী সেটাকে দমন করেছিলেন বা সবটা শান্ত করেছিলেন, সেটাও একটা ইতিহাস হয়ে আছে। আজকে আমাদের মানে আমরা বাংলার ভাষাকে গর্ব করছে, সংস্কৃতিকে গর্ব করছে, এই বলে চিৎকার চেঁচামেচি করছি। তা বাংলার কি এই সংস্কৃতি? একজন বিদেশি প্লেয়ার এলো আর তাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, দর্শকরা সমস্ত সময় উত্তেজিত থাকে, এটা জানি। খেলার মাঠে দর্শকই আলাদা। তা সেক্ষেত্রে প্রশাসন কোথায়? যারা অর্গানাইজ করলো তারা কোথায়? আমি তো দেখলাম যে মেসি ঘুরছেন, তার সাথে মনে হয় পুরো মাঠটা তার সাথে ঘুরছে। তা গ্যালারিতে যারা বসে আছে তারা তো মেসিকেই দেখতে পাচ্ছে না। হুম। কাজে এই বিক্ষোভ তো একটা থাকবেই। এটাকে তো কন্ট্রোল করার জন্য লোকের দরকার। আসলে আজকের এই সরকারের তো কোনো ক্ষেত্রে কোনো কন্ট্রোল নেই। যারা এসছেন তারা ক্ষুব্ধ হচ্ছে, তারা মেসিকে দেখার জন্য তারা এসছেন। এবং এই সংস্কৃতি, এই কৃষ্টি আজকে তো এই পশ্চিমবঙ্গে চালু করেছেন, যা তার বিষময় ফল তো ভোগ করতে হবেই। এরপরে বিদেশি খেলোয়াড়দের আমন্ত্রণ জানালে তারা আসবে কিনা 10 বার তারা ভাববে।
যখন ওয়ার্ল্ড স্পোর্টস ম্যাগাজিনগুলোতে আজকের এই ঘটনার কথা বিশেষভাবে উল্লেখিত হবে, তাই না? রমলজি, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে অরূপ বিশ্বাস যে কোনো ইভেন্টেই মানে মুখ্যমন্ত্রীর কোনো ইভেন্ট হলেও সেখানে মুখ্যমন্ত্রীকে যেভাবে আগলে রাখেন, মানে মানুষের সঙ্গে কথা বলতে দেন না বা কিছু। আজকেও অরূপ বিশ্বাস এবং শতদ্রু দত্ত সম্পর্কে ভয়ঙ্কর অভিযোগ, মানে দর্শকরাই করছেন, আমরা করছি না। যে অরূপ বিশ্বাস দেখতে দিলেন না। অরূপ বিশ্বাস প্র্যাকটিক্যালি ডিফেন্ডারদের মতো মেসিকে ঘিরে রাখলেন। এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? না, এটা আমি বলতে পারবো না ভাই। এটা তো তিনি স্পোর্টস মিনিস্টার, তার তো হয়তো মেসির সাথে থাকাটা প্রয়োজনীয় ছিল হয়তো। আর শতদ্রু দত্তকে, তাকে তো আমি চিনিই না। হুম, আমার এটা মনে হয়েছে যে ওরা কেন তার সাথে আরো মানে মানে শখানেক লোক বোধ হয় পিছন পিছন ঘুরছে। হুম, হুম। কাজেই সেটা আমি বলতে পারবো না এই ব্যাপারে। দেখো, আমার কমেন্টস করার এখতিয়ারও রমলজি, নেই, একটা বিষয় একটু আর যদি দয়া করে রুচিসম্মত বলেন, হবে না। একটু বলো। দয়া করে যদি বলেন, আপনি ব্যস্ত সময় আমাদেরকে দিচ্ছেন, খুবই কৃতজ্ঞ। একটা যদি দয়া করে একটু বলেন যে সুভাষদা যখন মারাদোনাকে এনেছিলেন, সারা পৃথিবীতে তখন কলকাতার নাম আরেকবার উজ্জ্বল হয়েছিল। ঠিক কি মানে কিভাবে? আপনি তো সবথেকে বড় সাক্ষী। কিভাবে গোটা ব্যাপারটা অর্গানাইজ করেছিলেন? আসলে এটা তো মানে ওর তো মেকানিজমটাই ছিল আলাদা। এক তো তখন আমার বামফ্রন্ট সরকার এ রাজ্যে, যে বামফ্রন্ট সরকার সমস্ত সময় সর্বক্ষেত্রেই তার যে সুসংহত একটা বিষয় সেটাকে থাকতই। বিশৃঙ্খলা করার চেষ্টা যারা করতো তারা কোনোদিন সেটাতে পাত্তা পায়নি। হুম, হুম, এবং সুভাষদা বড় বড় ক্লাবগুলোকে, বড় বড় প্রতিষ্ঠানগুলোকে অনেক আগে থাকতে যুক্ত করে, তাদেরকে নিয়ে বড় করে কমিটি তৈরি করে, তাদের সকলকে এর ভিতরে ইনভলভ করে, এবং তার সাথে মানে বিভিন্ন যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, তাদেরকে একত্রিত করে একেবারে এয়ারপোর্ট থেকে ওর হোটেল অবধি, আবার যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখান থেকে জ্যোতিবাবুর বাড়ি, কোনো জায়গাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা কোথাও কখনো হয়নি। একটা কাঁচের পুরো বাস তৈরি করেছিল মারাদোনাকে যাতে সবাই দেখতে পায় তার জন্য। এয়ারপোর্ট থেকে সেই কাঁচের বাসে করে মানে মারাদোনা, তার সাথে দুই একজন হুম, ওর হুম, সাথে লোক যারা, এই নিয়ে এয়ারপোর্ট থেকে পুরো হোটেল পর্যন্ত সমস্ত দুপাশে অর্গানাইজড যেমন করতেও হয়েছে, আবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে। কিন্তু সেই স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে কোনো বিক্ষোভ বা সেই স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে মানে বেড়া টপকাবার কোনো ব্যাপার ছিল না। একেবারে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত সেক্ষেত্রে দুধারে মানুষ দাঁড়িয়ে ওবেশন দিয়েছে মারাদোনাকে, কোথাও গাড়ি দাঁড় করানো হয়েছে, ওবেশন নিয়েছে, হুম, হুম। এইভাবে হয়েছে। তাতে তো কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। মাঠে এসেছে যুব ভারতীতে, সেখানটাতে তাকে সম্বর্ধনা দেওয়া হলো, মানুষ খুশি হয়েছে, দেখেছে, হাততালি দিয়েছে, তৃপ্ত হয়েছে। এবং ওখান থেকে জ্যোতিবাবুর বাড়ি ইন্দিরা ভবনে এসেছে মারাদোনা। হুম, হুম। মানে এই যে ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক সরকারি ব্যবস্থা, এবং তার সাথে যেভাবে সমস্ত বড় ক্লাবগুলো সহায়তা করেছে, কারণ তাদেরকে সবসময়ই সুভাষদা ইনভলভ করে নিতেন। কাজেই সেটা একটা সকল মানুষের ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা আমাদের মর্যাদার কথা, গৌরবের কথা। আমাদের সরকার, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের খেলার সবটা মিলিয়েই সেটা আমাদের একটা ঐতিহ্য। সেটাকে ধরে রাখার চেষ্টা সবাইকেই করতে হয়েছে। এবং সুভাষদা তার সমস্ত প্রোগ্রামগুলোকেই যেভাবে একদিকে প্রশাসনকে সজাগ রাখতেন, পুলিশ প্রশাসন অপরদিকে সমস্ত মানুষকে নিয়ে কাজটা করার চেষ্টা করতে পারতেন, যাতে সেই মানুষরা কোনো বিশৃঙ্খলা করতে না পারে। অনেক ধন্যবাদ রমলাজি, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।